enterprise or organization or firm, তো বিজনেসকে বোঝাতে আমি কখনো কখনো যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারি এগুলোর মধ্যে। এন্টারপ্রাইজ, অর্গানাইজেশন, ফার্ম, সবই বিজনেস অর্গানাইজেশনকেই বোঝাচ্ছে, বিজনেসকেই বোঝাচ্ছে। তুমি যদি এবার ডিফারেন্স দেখো, পার্টিকুলারলি যদি ডিফারেন্স দেখো, ডিফারেন্স রয়েছে। ফার্ম বলতে তুমি শুধুমাত্র পার্টনারশিপ ফার্মকেই বলতে পারো, কিন্তু যখন আমি বিজনেসের কথা বলছি তাহলে আমি যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারি, ঠিক আছে? বিজনেসের কথা যখন বলবো তখন আমি যে কোনো ওয়ার্ড ইউজ করতে পারি। ইকোনমিক্সে ফার্ম বলতে যে কোনো বিজনেসকেই বোঝায়, শুধু পার্টনারশিপ ফার্ম না। এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ যে কোনো ছোটোখাটো বিজনেসকে বলে। তো আমি যে কোনো ওয়ার্ড ইউজ করবো তোমাকে বুঝতে হবে যে বিজনেস, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, মানে আমি অল্টারনেটিভলি যে কোনো ইউজ করতে পারি। বা আমি কখনো কখনো কোম্পানিও বলতে পারি, কোম্পানি। আচ্ছা, আপনি ইন্ট্রোডিউস করুন। হুম হুম। না হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি। এর আগে আপনি কি কাজ করেছেন বা কোনো জায়গায় কাজ করছেন কিনা, ব্যাকগ্রাউন্ড কি? ফুড অ্যান্ড সাপ্লাই, ফুড অ্যান্ড সাপ্লাই কি ওখানে কাজ করেন নাকি? কোম্পানির নাম কি আছে? আচ্ছা, আপনার বাড়ি কি মিদনাপুরেই? ঠিক আছে। আচ্ছা, আগের দিন ইভেন্ট ট্রানজেকশনের ডিফারেন্স আমি বলেছিলাম, তো আজকে কিছু এক্সাম্পল দেখে নেব বই থেকে, তা কারণ তোমাদের বইতে রয়েছে, সেখানে সেখান থেকে দেখে নেব ইভেন্ট ট্রানজেকশনের ডিফারেন্স। বিজনেস অ্যাকাউন্টিং বইটা থেকে। তাহলে ইভেন্ট ট্রানজেকশনের ডিফারেন্স কি আছে বলেছিলাম, যে যে কোনো অ্যাক্টিভিটি তোমার, আগের দিন বলেছিলাম ইভেন্ট ট্রানজেকশনের ডিফারেন্স, ঠিক আছে? তো any activity is event, but in order to be transaction there should be money as well as change in financial condition। তো এখানে তোমার পিকচারে কি রয়েছে, সেন্টারে কাকে রাখা হয়েছে? ট্রানজেকশনকে। ইভেন্ট তার স্কোপটা অনেক বড় আছে, ইভেন্টের স্কোপ বড়, সেই জন্য ওটা বাইরে রয়েছে। সেন্টারে যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ট্রানজেকশন। তার মানে ট্রানজেকশন হতে গেলে আগে ইভেন্ট হতে, অল ট্রানজেকশনস আর ইভেন্ট বাট অল ইভেন্টস আর নট ট্রানজেকশন। তো এখানে লেখা রয়েছে দেয়ার ট্রানজেকশন মাস্ট বি এক্সপ্রেসড ইন টার্মস অফ মানি, মানিতে এক্সপ্রেস হতে হবে। আর চেঞ্জেস ইন ফাইন্যান্সিয়াল পজিশন হতে হবে, ইট ব্রিংস চেঞ্জেস, এটা তোমার ফাইন্যান্সিয়াল পজিশনের চেঞ্জ আনবে, ব্রিংস আছে। আচ্ছা, এখানে কিছু এক্সাম্পল রয়েছে ইভেন্ট ট্রানজেকশনের, এগুলো যদিও করা রয়েছে তবুও দেখে নাও। এক্স কী করেছে, বিজনেস স্টার্ট করেছে, তাহলে যেহেতু মানি রয়েছে 40,000 দিয়ে স্টার্ট করেছে, ট্রানজেকশন। স্যালারিকে 5,000 দিয়েছো, সরি, স্টাফকে 5,000 স্যালারি দিয়েছো, তো ট্রানজেকশন। এখানে দেখো আগরওয়াল অ্যান্ড কোম্পানিকে তুমি অর্ডার প্লেস করেছো, অর্ডার প্লেস করেছো, এটা ইভেন্ট। দেখো অর্ডার প্লেস করলে যতক্ষণ না অপোজিট পার্টি, যে যাকে অর্ডার দিয়েছো,
যতক্ষণ না গুডস পাঠাচ্ছে ততক্ষণ কিন্তু ট্রানজেকশন হচ্ছে না, সেল হচ্ছে না, বা তোমার পারচেজ হচ্ছে না, ওটা ইভেন্ট হয়েই থেকে যাচ্ছে। যখনই তোমাকে সে গুডস পাঠিয়ে দিল তখনই সেটা ট্রানজেকশন হবে। অর্ডার দিলে সেটা ইভেন্ট, কারণ অর্ডার সাকসেসফুলও নাও হতে পারে, তখন তোমার লায়াবিলিটি জেনারেট হবে না। তাহলে অর্ডার ইভেন্ট। এরপরে কি আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওপেন করেছো 1000 দিয়ে, ট্রানজেকশন। জেনারেল ম্যানেজার রিজাইন করেছে, ইভেন্ট। ব্যাংক থেকে ইন্টারেস্ট পেয়েছো, মানি ইনভলভ রয়েছে, ট্রানজেকশন। ব্যাংকে লেটার টাইপ করে দিয়েছো, ইভেন্ট, মানি ইনভলভ নেই। আর তুমি টিকিট কিনেছো ম্যাচ দেখার জন্য 500, ট্রানজেকশন। তো এগুলো দেওয়া রয়েছে এখানে। এবার নিচে কিছু আছে যেগুলো তোমায় করতে হবে। বিজনেস স্টার্ট করেছো, ট্রানজেকশন 2 লাখ দিয়ে। গুডস কিনেছো অন ক্রেডিটে, ট্রানজেকশন। প্রাইস লিস্ট পাঠিয়েছো কাস্টমারকে, ইভেন্ট। প্রাইস লিস্ট পাঠিয়েছো, প্রাইস লিস্ট, লিস্ট পাঠানো তো ইভেন্ট একটা। তুমি বলতে পারো তাদের তো লিস্টে তো টাকা ইনভলভ আছে, সেটা ইভেন্ট। সেলস অর্ডার পেয়েছো কাস্টমারের কাছ থেকে, ইভেন্ট। সেলস অর্ডার পেয়েছো 70,000-এর, ইভেন্ট। কাস্টমারকে সাপ্লাই করেছো গুডস যেভাবে অর্ডার দিয়েছিল সে, এটা কি হবে? এটা ট্রানজেকশন হবে। ট্রানজেকশন বিকজ মানি ইজ ইনভলভ। কত টাকার গুডস পাঠিয়েছো? ইউ হ্যাভ সেন্ড গুডস অফ রুপিস 70,000। এখানে মানি কি তোমাকে বলে দেবে সবসময়? বলবে না। তোমাকে বলা হলো তুমি এক্স এর কাছ থেকে যে চেকটা পেয়েছিলে সেই চেকটাই তুমি ওয়াই কে দিয়ে দিয়েছো, সেই চেকটাই ওয়াই কে দিয়ে দিয়েছো। তার মানে তোমাকে দেখতে হবে এক্স এর চেকে কত লেখা ছিল, তো ট্রানজেকশন হয়ে গেল। সিমিলার অ্যাজ পার অর্ডার, অর্ডার তার আগেই তো রয়েছে 70,000-এর অর্ডার। হুম, না না, এটা আপনার ট্রানজেকশন হবে। গুডস তো পাঠানো হয়েছে, এটা একটা অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি মানে ইভেন্ট। তার সাথে মানি ইনভলভ কি আছে, 7,000-এর গুডস পাঠানো হয়েছে, 70,000-এর গুডস পাঠানো হয়েছে, তো মানি ইনভলভ রয়েছে। এবার ফাইন্যান্সিয়াল পজিশনের চেঞ্জ হয়েছে কি হয়নি? ফাইন্যান্সিয়াল পজিশনের চেঞ্জ হয়েছে কি হয়নি? কিভাবে ফাইন্যান্সিয়াল পজিশনের চেঞ্জ? ফাইন্যান্সিয়াল পজিশনের চেঞ্জ মানে কি, চেঞ্জ ইন অ্যাসেট, চেঞ্জ ইন লায়াবিলিটিস। তো কার অ্যাসেট বাড়লো এখন? কাস্টমারের অ্যাসেট কি করে বাড়লো? গুডসটা তার স্টক বেড়ে যাবে, স্টক বেড়ে গেলে তার তাহলে অ্যাসেট বেড়ে গেল, আর তোমার অ্যাসেট কমে গেল, তোমার স্টক কমে গেল। আর ও যেহেতু ধারে কিনেছে, কারণ পরেই পেমেন্ট আছে, তার মানে ওই ডেটে ধারে, তাহলে যে কিনেছে তার কি হলো, লায়াবিলিটি বেড়ে গেল। কত হাজারের লায়াবিলিটি বাড়লো? 70,000-এর। তাহলে ফাইন্যান্সিয়াল পজিশনের চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ, তাহলে এটা হবে ট্রানজেকশন। এরপরেরটা ট্রানজেকশন, তারপরে ট্রানজেকশন, রিটার্ন গুডস, 5,000-এর গুডস পাঠিয়েছে, রিটার্ন, ট্রানজেকশন। গুডস ডিস্ট্রয়েড বাই ফায়ার, কি হবে? ট্রানজেকশনস। ইন্টারেস্ট রিসিভ ফ্রম ব্যাংক, ট্রানজেকশনস। স্টেক হোল্ডার তো আমি দেখিয়েছিলাম এখানে, তবু দেখে না, বইতে রয়েছে। স্টেক হোল্ডার বলতে বলেছিলাম যার কিছু না কিছু বিজনেসে ইন্টারেস্ট রয়েছে, যার কিছু না কিছু বিজনেসে ইন্টারেস্ট রয়েছে, এদের সবাইয়ের বিজনেসে ইন্টারেস্ট রয়েছে। গভর্নমেন্টের ইন্টারেস্ট কি বলেছিলাম? ট্যাক্স। ম্যানেজারের ইন্টারেস্ট, স্যালারি। এমপ্লয়িজ ইন্টারেস্ট, স্যালারি। সাপ্লায়ার্স ইন্টারেস্ট, সাপ্লাই যে করেছে তার টাকা পাবে তো, মানি। কাস্টমার সার্ভিস, আগের দিন কিসের এক্সাম্পল দিয়েছিলাম, যে
তুমি ভোডাফোনের রিচার্জ করিয়ে নিয়েছো পুরো 1 বছরের, কিন্তু তোমার ডাউট রয়েছে যে লসে চলছে, কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে, আমার কি করানো ঠিক হলো, বা তুমি রিচার্জ করানোর আগে ডিসাইড করছো, তার মানে তোমার ইন্টারেস্ট রয়েছে বিজনেসে, তুমি পেমেন্ট করলেও তুমি তো সার্ভিস পুরো বছর পাবে, মানে অ্যাজ এ কাস্টমার বিজনেসে ইন্টারেস্ট রয়েছে। বিজনেসে কি ইন্টারেস্ট রয়েছে যে তুমি সারা বছর সার্ভিস পাবে, তো সেটা দেখতে চাইছো। তা কোনো না কোনো ভাবে তোমার ইন্টারেস্ট রয়েছে, লিঙ্ক রয়েছে, তো তাকেই বলা হবে স্টেক হোল্ডার। আর সোসাইটি অ্যাজ এ হোল, স্টেক হোল্ডার কিভাবে হবে বলেছিলাম, যে যখন কোনো বিজনেস তোমার সোসাইটিতে আসছে, তার বেনিফিট কিন্তু একজন পায় না, সবাই পায়, তো সেদিক থেকে সোসাইটি অ্যাজ এ হোল স্টেক হোল্ডার। যেটা আমি তোমার জিওর এক্সাম্পল দিয়েছিলাম, বলেছিলাম যে জিও আসার ফলে ট্যারিফ রেট কমে গিয়েছিল, কল চার্জ, নেট চার্জ। ক্যাপিটাল তো আমি ডিসকাস করে দিয়েছি, ড্রয়িং তো ডিসকাস করে দিয়েছি। ড্রয়িং মানে কি বলেছিলাম, যে তুমি বিজনেস থেকে যা তুলবে, ওনার যেটা নিয়ে যাবে, সে গুডসও নিয়ে যেতে পারে, টাকাও নিয়ে যেতে পারে, সবই ধরা হবে ড্রয়িং, কত টাকার সে নিয়ে গেল। আচ্ছা, অ্যাসেট বলে দিয়েছি, লায়াবিলিটি ডেটার্স বলেছি, ক্রেডিটার্স, ইনকাম, এক্সপেন্স। আচ্ছা, এরপরে এসে যাও যে তোমাকে বক্স ফিল আপ করতে হবে। প্ল্যান্ট কি হবে? প্ল্যান্ট হবে অ্যাসেট, প্ল্যান্ট হবে অ্যাসেট, মেশিনারি অ্যাসেট। কোনো টার্মিনোলজি যদি না বুঝতে পারে জিজ্ঞেস করবে। প্ল্যান্টের আগে একদিন এক্সাম দিয়েছিলাম, এক্সাম্পল দিয়েছিলাম, কম্বিনেশন অফ মেশিনারিজ, কম্বিনেশন অফ মেশিনারিজ। আচ্ছা, লোন, লোন কি হবে? সরি সরি, ক্যাপিটাল, ক্যাপিটাল কোন সাইডে লেখা হয়ে গেল? ক্যাপিটাল লায়াবিলিটি কি করে হলো বিজনেসের? হ্যাঁ, নিয়েছিলাম। ক্যাপিটাল কি করে লায়াবিলিটি হলো বলো? ক্যাপিটাল হচ্ছে মানে আমরা কোম্পানি শুরুর জন্য আমরা যে টাকাটা দিচ্ছি, অর্থাৎ আমাদের কাছ থেকে টাকা যাচ্ছে, ওটা হচ্ছে একটা মানে রিস্কের মধ্যে। As per separate entity concept, owner and its business are separate. তাহলে এই কনসেপ্টে যদি দেখা হয়, তাহলে বিজনেস যখন মালিকের কাছ থেকে ক্যাপিটাল নিয়েছে, ক্যাপিটাল তাহলে কি হয়ে গেল বিজনেসের? লায়াবিলিটি। তুমি এটা যে দেখছো কার প্রসপেক্টিভে দেখছো, মালিকের প্রসপেক্টিভে না বিজনেসের প্রসপেক্টিভ? বিজনেসের প্রসপেক্টিভ। তাহলে লায়াবিলিটি হবে কি হবে না? তো লায়াবিলিটি। লোন, বিল্ডিং, ভেহিকলস, ভেহিকলস গাড়ি। ঠিক আছে, কোনটা? ভেহিকল তো অ্যাসেট বললাম, অ্যাসেটই তো। আচ্ছা, অ্যাসেটই হবে, আমি উল্টো দিকে লিখেছি, সেটা আলাদা কথা, অ্যাসেটই হবে। ক্যাসেট ব্যাংক, মোটর, মোটর ভ্যান, ব্যাংক ওভারড্রাফট, এটা বলো। ব্যাংক ওভারড্রাফট মানে কি জানো? ব্যাংক ওভারড্রাফট, ব্যাংকে তোমার টাকা নেই, তুমি তার থেকে বেশি টাকা তুলে নিয়েছো, সাপোজ। হ্যাঁ, সুমন স্যারের ক্লাসটা সাইন হয়নি, বিভাস বাবু থেকে এখান থেকে শুরু করে, বিভাস বাবুদের যে আছে, ওরা যেখানে সকালে যেটা করে, ওনারা সাইনটা এখানে করে দেবেন।
শুধু যারা সকালে ক্লাস করবে ওখানে ওর নামের পাশে যেখানে টিক মেরে দিচ্ছেন স্যার, আমি শুরু করবো। হ্যাঁ আপনার থেকে স্টার্ট হবে। টিক মেরেছেন যেখানে স্যার রাইট, ওখান থেকে নিচে নিচে আপনি সৌম্যবাবু আর আচ্ছা, ব্যাংক ওভারড্রাফট তাহলে কি? ব্যাংক ওভারড্রাফট হচ্ছে তোমার ব্যাংকে টাকা নেই, তুলে নিয়েছো। তাহলে তুমি বলতে পারো কি এরকম হতে পারে? ইয়েস, ইট ইজ পসিবল। কোন সিচুয়েশনে? সাপোজ মুকেশ আম্বানি গিয়ে বললো কি আমার একটা কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করা হবে, এমন যেখানে আমার টাকা না থাকলেও আমি একটা অ্যামাউন্ট তুলে নিতে পারবো অ্যাজ এ লোন। ঠিক আছে, তোমার কারেন্ট অ্যাকাউন্টে তোমার ধরো 5 কোটি জমা আছে, কিন্তু আজকে একটা চেক ইস্যু করতে হবে 5,50,00,000-এর। তো তোমার যদি ওভারড্রাফট ফ্যাসিলিটি থাকে ওই ব্যাংকের অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে তোমার 5 কোটি জমা আছে, তাহলে তুমি 5,50,00,000 তুলতে পারবে। এবার ব্যাংক যখন তোমাকে অ্যাকাউন্ট ওপেন করাচ্ছে তখন টার্মস অ্যান্ড কন্ডিশন তোমার সাথে এগ্রিমেন্ট করাচ্ছে, মর্টগেজ নিতেও পারে, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু কিন্তু এই যে 50 লাখ তুমি এক্সট্রা তুলছো, এটাই হচ্ছে ওভারড্রাফট, যেটা তোমার অ্যাকাউন্টে ছিলই না। এবার নর্মালি ওভারড্রাফটের জন্য তোমার মর্টগেজ কেন নেয় না ব্যাংক? যদি তোমার বিজনেসে গুডউইল থাকে, বিজনেস অ্যাকাউন্ট বিজনেসে যদি গুডউইল থাকে, ওভারড্রাফট ফ্যাসিলিটির জন্য মর্টগেজ নেয় না, মানে কোনো সিকিউরিটি রাখতে হয় না তোমার যদি বিজনেসে গুডউইল থাকে। ঠিক আছে, কারণ ওভারড্রাফট লোন শর্ট টার্ম পিরিয়ডের জন্য। তোমাকে ওভারড্রাফট 2 বছর 3 বছরের জন্য দেওয়া হচ্ছে না, জাস্ট তোমার এখন টাকার দরকার, পার্টি এসে গেছে, এখন তোমাকে পেমেন্ট করতে হবে 5,50,00,000। এই যে 50 লাখ এক্সট্রা নিচ্ছ, এটা 1 মাসের জন্য, 15 দিনের জন্য, আবার তোমার টাকা জমা করে দিলে ওই অ্যাকাউন্টে, তখন ঠিক হয়ে যাবে, কারেকশন হয়ে যাবে। ব্যাংক গ্যারান্টি জিনিস ব্যাংক গ্যারেন্টি আলাদা জিনিস, ওটা এক্সপোর্টের ক্ষেত্রে ইউজ হয়। ব্যাংক গ্যারেন্টি এক্সপোর্টের ক্ষেত্রে নর্মালি ইউজ হয়, বা যেখানে ব্যাংক গ্যারেন্টি দেবে যে এই পার্সন যদি না টাকা পে করতে পারে আমি দেব। কনসেপ্টটা হচ্ছে ব্যাংক গ্যারেন্টি মানে ব্যাংকে আগে জমা ব্যাংক গ্যারেন্টি দিচ্ছে যে কিন্তু সেই জন্য তো এই ব্যাংক পার্সন আমাকে ওই যদি, টাকাটা দিতে হচ্ছে। হ্যাঁ সে ব্যাংকে দিতে হবে, কি করতে হচ্ছে? হুম তবে কি ওই দিতে ব্যাংকে হবে, করলে তবে তারপরে ব্যাংক সেই তোমাকে গ্যারেন্টি দেবে। দিদি স্বরূপ এসছে, তোমাদের হচ্ছে আজকের মধ্যে তোমাদের ডকুমেন্টস গুলো জমা দেবে, ফর্ম ফিল আপ করবে, ঠিক আছে? আমার নাম প্রিয়া, প্রিয়া স্বরূপ। তোমাদের আজকের মধ্যে ডকুমেন্টস জমা দেবে, ফর্ম ফিল আপ করবে, নাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাহলে ব্যাংক গ্যারেন্টি আসতে, ব্যাংক গ্যারেন্টি কি বললাম, যেখানে ব্যাংক গ্যারেন্টি দিচ্ছে যে আমার যে কাস্টমার রয়েছে, আমার কাস্টমার যদি তোমাকে পে করতে না পারে তো আমি পে করব, ওটাই হচ্ছে এই ব্যাংক অ্যামাউন্টটা গ্যারেন্টি। ব্যাংকে রাখতে হবে। হ্যাঁ, ব্যাংক তোমাকে কেন গ্যারেন্টি দেবে? সে কিছু টাকা তোমার কাছ থেকে আবার সিকিউরিটি নেবে। সাপোজ আমি এটা এটা কোথায় ইউজ হয় নর্মালি বলে দিচ্ছি। এটা তোমার ইউজ হয়ে থাকে ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে নর্মালি। সাপোজ তুমি কি করবে, ইম্পোর্ট করতে চাইছো গুডস, ইম্পোর্ট বিদেশ থেকে ইম্পোর্ট করতে চাইছো, সাপ্লায়ার যে রয়েছে তোমার, সে ব্যাংক গ্যারেন্টি চেয়েছে। সাপোজ এসবিআই এর ব্রাঞ্চ বিদেশেও রয়েছে, তো এসবিআই এর কাছ থেকে তোমাকে ব্যাংক গ্যারেন্টি নিয়ে তাকে দিতে হবে। ঠিক আছে, এসবিআই তাহলে কি গ্যারেন্টি দিচ্ছে সাপ্লায়ারকে কি গ্যারেন্টি দিচ্ছে? যদি আমার কাস্টমার তোমাকে না পে করে, তাহলে আমি কিন্তু গ্যারেন্টি নিয়ে রেখেছি, তার কাছ থেকে সিকিউরিটি নিয়ে রেখেছি, আমি তোমাকে দিয়ে দেবো, কারণ এসবিআই ব্রাঞ্চ সেখানে আছে, সেখান থেকে সে নিয়ে নেবে। তো ইন্টারন্যাশনাল ট্রানজেকশনের ক্ষেত্রে ব্যাংক গ্যারেন্টি ইউজ হয়। গভর্নমেন্টের ক্ষেত্রেও তো স্যার ইউজ হচ্ছে। হচ্ছে লোন ফ্রম পি মাহাতো, লোন ফ্রম পি মাহাতো,
লোন টু সুরজ, পেটেন্ট, পেটেন্ট মানে জানো কি জানো না? কোনো একটা ইনভেন্ট। সাপোজ তুমি ধরে নাও নিজেকে সায়েন্টিস্ট মনে করো, তুমি কি করলে? করোনার একটা ভ্যাকসিন আবিষ্কার করলে, ইনভেন্ট করলে। তো সেক্ষেত্রে তুমি চাইবে কি আমার আমি যেটা ক্রিয়েট করেছি তার কেউ যাতে না কপি করে নিতে পারে, সেই ফর্মুলা যাতে না কেউ কপি করে নিতে পারে, তুমি সেটাকে রেজিস্টার, সেটা তুমি রেজিস্টার্ড করতে চাইবে, ফর্মুলা যাতে কেউ কপি না করতে পারে তোমার পারমিশন ছাড়া, পারমিশন ছাড়া। তো তুমি গভর্নমেন্টের কাছে রেজিস্টার করালে, দিস ইজ কল্ড পেটেন্ট। এটা শুধুমাত্র ফর্মুলার ক্ষেত্রে নয়, তুমি কোনো ডিজাইন বানিয়েছো, সাপোজ মারুতি সুজুকি বা টাটা মোটরস কোনো ডিজাইন বানিয়েছে কারের, তো তার উপরে সে পেটেন্ট নিতে পারে তাকি তার যে কম্পিটিটর রয়েছে সে সেটাকে কপি না করতে পারে। ডিজাইন যে কোনো হতে পারে, তুমি যখন রেজিস্টার্ড করে নেবে নতুন কোনো ক্রিয়েশন যেটা আগে কেউ করেনি, সেটাই হবে পেটেন্ট, সেই রাইটটাই। তাহলে এটা বিজনেসের কাছে ট্যাঞ্জেবল অ্যাসেট অর ইনট্যাঞ্জেবল অ্যাসেট? ইট ইজ ইনট্যাঞ্জেবল অ্যাসেট। ইনট্যাঞ্জেবল, তুমি কি পেটেন্টকে টাচ করতে পারবে, ফর্মুলাকে? বলো। পেটেন্ট হচ্ছে বিক্রি করবে। সাপোজ তুমি করোনার আবিষ্কার করেছো ভ্যাকসিনের ফর্মুলা, তো হ্যাঁ তোমাকে বললো গভর্নমেন্ট ঠিক আছে তোমার নামে রেজিস্টার তো তুমি করেছো, আর গভর্নমেন্ট তো আমি আছি, তোমার নামে রেজিস্টার হলেও আমাকে বিক্রি করতে হবে এটা, তো তোমাকে গভর্নমেন্টের হাতে দিয়ে দিতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাকে কিছু টাকা পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে এসে যাও ইনভেস্টমেন্ট ইন শেয়ার, কি হবে? অ্যাসেট, ইনভেস্টমেন্ট ইন শেয়ার। শেয়ারের ভ্যালু যেমন নিজের টাকা দিয়ে ইনভেস্ট করছি না। নিজের টাকা দিয়ে ইনভেস্ট করেছো, তো এটা তোমার কাছে কি হলো? অ্যাসেট হলো কি হলো না? কমে যাবে সেটা পরের কথা, সেটা লস হবে, লস দেখাবে। কারা শেয়ার দেখেছো, কিনেছো? না লেগে কিনেছি। তুমি শেয়ার কিনেছো, দেখেছো কিভাবে কেনা হয়? দেখোনি তুমি? দেখোনি? আচ্ছা তুমি দেখে নাও। এটা আবার জুয়ার কি হলো? এটা জুয়া নয়, মিউচুয়াল ফান্ড আর শেয়ার কোম্পানি গ্রোথ থেকে কিনেছি, টাটা মোটরস কিনেছিলাম, দু একবার অন্য ইন্ডাস ব্যাংক। না মানে সময় পাই বিশাল time লাগে। আচ্ছা কোন কোম্পানির শেয়ার দেখতে চাইছো বলো? আইআরসিটিসিটা বেশ ভালোই যাচ্ছে কিন্তু IRCTC পড়ে যাচ্ছে। ভোডাফোনের কথা বলছিলাম, ভোডাফোন দেখে নাও। স্প্লিট করেছে, ওটা পড়ে যাচ্ছে। আইডিয়া আরে আইসিসি অনেক পড়ে গেছে। পড়ে যাচ্ছে, ওটা স্প্লিট করেছে। পড়ে যাচ্ছে মানে তোমাকে বলেছিলাম কিছুক্ষণ আগে যে ভোডাফোন তুমি সার্ভিস নেবে কি নেবে না সারা বছরের জন্য, সেটা তুমি ডিসাইড করতে চাইছিলে। 2 টাকা কত টাকা হয়েছে? এটা কেন হচ্ছে এরকম? স্যার একসময় তো বিশাল ছিল, ট্রেডিং চলছে, তুমি বলো এরকম চেঞ্জ হচ্ছে কেন? ইন্ট্রাডে ট্রেডিং চলছে, কেন হচ্ছে? বেচা কেনা চলছে। বেচা কেনা চলছে। এখানে সেই প্রাইসটা শো করবে যেটা লাস্ট ট্রেডেড হয়েছে, লাস্ট ট্রেড যেটা হয় মানে লাস্টে যেটা সেল হয়েছে সেটা শো করবে। 90 একটা সেল হয়েছে লাস্টে,
85-তে একটা সেল হয়েছে, মানে ট্রেড হয়েছে আর কি, একটা নয় অনেকগুলো। দেখে নিয়েছো তাহলে কি হবে, এখানে বাই করলে কোয়ান্টিটি লিখতে হবে, কত কিনবে, ঠিক আছে, কোয়ান্টিটি লিখে কটা কিনবে, একটার দাম তো এটা, এটা তো একটার দাম। আচ্ছা লস আছে, লস আছে বলেছিলাম, লস দেখে নাও, লস দেখে নাও কত আছে, লস কত আছে দেখে নাও, লস বলেছিলাম। স্যার বলছিলাম গ্রোথে কাস্টমার সাপোর্ট স্যার সেরকম একটা ভালো নয় যতবারই ঠিক আছে, ফোন করে কি কত লস আছে তোমার ফোন করার দরকার কি, হ্যাঁ স্যার একটু লস কত আছে, নেগেটিভে আছে না, -44 -44, মানে লসে আছে, লস যদিও কমেছে 20 থেকে, ঠিক আছে, লসে আছে। Rupees by share নেই, share rupees অনেক এটা ধরে কোনো সমস্যা নেই। ভোডাফোন অবস্থা খারাপ বলে ওর শেয়ারের দাম এত কম। রাত 12টার পর আনলিমিটেড এগুলো কি স্যার মিউচুয়াল ফান্ড বলে? না মিউচুয়াল ফান্ড, এটা তো শেয়ার, মানে এটা কিনলাম যখন কমে যাবে আমার টাকা ভ্যালু কমে যাবে, কমবে, আমার টাকা গেল। গেল নয়, আপনি যখন সেল করবেন তখন টাকা যাবে, শেয়ারকে হোল্ড করে রেখেছেন, যখন বাড়বে বিক্রি করবো, তাহলে আপনার টাকা যাবে না, কমে গেছে বলে বিক্রি করে দিলেন, তা তখন তো লস হয়ে গেল, আবার তো বাড়তেও পারে, তখন বিক্রি করবেন। যখন কমে গেছে ইকুইটি মিউচুয়াল ফান্ড আলাদা। আচ্ছা এরপরে এসে যাও লিজ হোল্ড ল্যান্ড। লিজ হোল্ড ল্যান্ড বলেছিলাম কি, লিজে নিয়েছো কোনো ল্যান্ড লং টার্মের জন্য, লিজ অলওয়েজ লং টার্মই হয়, ঠিক আছে, আর বড় অ্যাসেট হয়। রেন্ট ছোট অ্যাসেটের ক্ষেত্রে ইউজ হয়, যেমন তুমি একটা রুম রেন্টে নিয়েছো, একটা কামরা রুম রেন্টে নিয়েছো, যেমন লিজ বলা হবে বড় অ্যাসেট, তুমি এই বিল্ডিংটা পুরো বিল্ডিংটা লিজে নিয়েছো, আর সেটা নিয়েছো 10 ইয়ার্সের জন্য কি 20 ইয়ার্সের জন্য, কোনো বিজনেস করবে, সাপোজ তুমি হোটেল খুলবে, তার জন্য তুমি পুরো বিল্ডিং নিয়ে নিয়েছো। তোমরা দেখে থাকবে যে এক্সিস ব্যাংক আছে, বিভিন্ন ধরনের ব্যাংক আছে, এরা কি জায়গা কিনে রেখেছিল, এরা সব লিজেই নিয়েছে, লিজে নিয়ে সব বিজনেস করছে, ঠিক আছে, হতে পারে, জিজ্ঞেস করবে স্যারকে কি করেছে না করেছে। কম টাকায় নিয়ে নিয়ে আচ্ছা পয়সা দিতে হবে। এরপরে দেখো কি আছে, তাহলে লিজ হোল্ড ল্যান্ডটা তো লাইবিলিটি না, না লাইবিলিটি না, আমি অ্যাসেটের ডেফিনেশনে কি বলেছিলাম, যে যেটা তোমার কন্ট্রোলে থাকছে আর যেটাকে কাজে লাগিয়ে তুমি ফিউচার ইকোনমিক বেনিফিট পাচ্ছ, ইনকাম করছো, সেটা তোমার অ্যাসেট আসবে। তাহলে 10 বছর যদি তোমার আন্ডারে থাকে, তাহলে সেটা তোমার কন্ট্রোলে আছে কি নাই, তাহলে এখানে আইসিএ তে যে কেউ ঢুকে যাবে, মালিক এসে যদি বলে কালকে কালকে খালি করে দাও, খালি হয়ে যাবে, এগ্রিমেন্ট তো 10 বছরের আছে, তাহলে তো তোমার কন্ট্রোলে রয়েছে, কেউ বাইরের লোক আসতে পারবে না, তো লিজ হোল্ড ল্যান্ড অ্যাসেট হবে, যদিও ওনার তুমি নাও, যদিও ওনার তুমি নাও, কিন্তু যতদিন তোমার কাছে এগ্রিমেন্ট আছে ততদিন তোমার অ্যাসেট এটা, লিজ হোল্ড ল্যান্ড। ক্যাশ ইন হ্যান্ড, asset এফডি, অ্যাসেট এফডি, প্রিন্টিং চার্জেস খরচা, এগুলো আমি আর লিখছি না, যেটা বুঝতে পারবে না সেটা বলো। ক্যারেজ ইনওয়ার্ড কি, খরচা ক্যারেজ ইনওয়ার্ড মানে কি, খরচা তো আমি বুঝতে পারলাম, ক্যারেজ ক্যারেজ ইনওয়ার্ড, দুটো ডিফারেন্স বলো, ক্যারেজ ইনওয়ার্ড ক্যারেজ আউটওয়ার্ড, বলতে পারবে কেউ? তুমি জানো, ক্যারেজ আউটওয়ার্ড হচ্ছে তুমি সেল করলে যে ডেলিভারি চার্জ, সেটা তোমার থেকে যদি যায়, মানে কোম্পানিকে যদি বেয়ার করতে হয়, তাহলে কোম্পানির কাছে ক্যারেজ আউটওয়ার্ড,
কোম্পানি যখন গুডস কিনে আনছে বা র ম্যাটেরিয়াল কিনে আনছে তার যে খরচা ক্যারেজ ইনওয়ার্ড, কারণ র ম্যাটেরিয়াল আসছে ইনওয়ার্ড, সেল হচ্ছে তখন ডেলিভারির ক্যারেজ আউটওয়ার্ড। ঠিক আছে, দুটো এক্সপেন্স। রেন্ট এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, ইন্টারেস্ট পেড এক্সপেন্স, সেলস ইনকাম ইনকাম, পারচেজ এক্সপেন্স, ফ্রেট মানে কি? Freight sir, ভাড়া। তাহলে ক্যারিং চার্জ মানে কি? ফ্রেট আর ক্যারিং চার্জের মধ্যে তাহলে ডিফারেন্স কি রইল? ফ্রেট ইজ ইউজড ইন কেস অফ carrying of goods by railway, বা তুমি যখন ভেসেলে নিয়ে যাচ্ছ, ভেসেল, জলপথ আর রেলপথ। in that case this term is used। কোথায় লেখা আছে ফ্রেট? আচ্ছা, রেন্ট বললে না? দেখো রেন্ট তোমার দু রকমই হতে পারে, রেন্ট রিসিভও হতে পারে, রেন্ট পেমেন্ট হবে। সাপোজ রেন্ট আছে, কোশ্চেন সাইলেন্ট আছে, তাহলে তোমাকে কি বুঝতে হবে? পেমেন্ট, বিজনেস করছো, রেন্ট দিচ্ছ। ভাড়ায় নিয়েছো, রেন্ট দিচ্ছ, তোমাকে রেন্ট বলা হলো, কোশ্চেন সাইলেন্ট আছে, কিছুই বলেনি, তাহলে কি হবে? ইনকাম হবে কি এক্সপেন্স হবে? এক্সপেন্সই হবে। কেন ইনকাম হবে? তুমি বিজনেস করো কিসের জন্য? ভাড়া পাওয়ার জন্য। যদি সেটা ভাড়ায় দেওয়াটাই তোমার কাছে বিজনেস হয়, ভাড়া দেওয়াই তোমার কাছে বিজনেস, তাহলে সেটা সেলসে যাবে। সেটা রেন্টে আসবে না। যদি তোমার গুডস বিক্রি করাটা বিজনেস হয়, কিন্তু তোমার একটা রুম পড়েছিল, তুমি সেটা পড়ে আছে দিয়ে দিলাম ভাড়াতে, তো তখন সেটা আদার ইনকাম, সাইড ইনকাম, তো তখন সেটা রেন্ট রিসিভ। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যখন রেন্ট দেখবে তখন সেটা এক্সপেন্স, আর যদি সাইডে বলা থাকে রেন্ট রিসিভ, তার মানে তো ইনকাম, সাইড ইনকাম যেটা। তাহলে অনলি রেন্ট থাকলে এক্সপেন্সই হবে। আচ্ছা, জেনারেল এক্সপেন্স, অডিট ফি মানে জানো কি জানো না? হ্যাঁ, এক্সপেন্স, অডিট মানে কি? চেকিং অফ অ্যাকাউন্টস ইজ কল্ড অডিট। তো অডিটরকে অডিট ফিস দিতে হবে, যে অডিট করবে, চেক করবে। অডিটরকে জানা আছে কি? অডিটরকে নর্মালি হয়ে থাকে সিএ কে দিয়ে করাতে হবে। অডিট কত রকমের হয় তাহলে শুনে নাও। অডিট ফিতে যখন এসেছো, অডিট হতে পারে তোমার স্ট্যাটিউটরি অডিট, নন স্ট্যাটিউটরি অডিট। স্ট্যাটিউটরি অডিট আবার অনেক রকমের হতে পারে, যেমন ফাইন্যান্স অডিট, ফাইন্যান্স অডিট না বলে আমি বলবো অডিট অফ ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, অডিট অফ ফাইন্যান্সিয়াল ম্যাটার্স, অডিট অফ কস্ট, অডিট অফ আচ্ছা, অডিট অফ না করে এটা সেক্রেটারিয়াল অডিট, নন স্ট্যাটিউটরি অডিটের মধ্যে তোমার থাকছে অডিট অফ পার্টনার্স, প্রোপ্রাইটরশিপ ফার্ম, আর আরো এক ধরনের অডিট হয় স্ট্যাটিউটরি অডিটের মধ্যে, অডিট অফ ট্যাক্স। অডিট অফ ট্যাক্সের মধ্যে আবার দু রকমের হবে। হ্যাঁ, অডিট অফ ট্যাক্সের মধ্যে ইনকাম ট্যাক্স অডিট,
জিএসটি অডিট, ঠিক আছে। সেক্রেটারিয়াল অডিট কিসের জন্য? সেক্রেটারিয়াল অডিট কোম্পানি তার রুলস রেগুলেশন মেনে কাজ করছে কিনা। ইন্ডিয়াতে কোম্পানি ল রয়েছে, কোম্পানি ল মেনে, তাছাড়াও আদার অ্যালাইড লজ রয়েছে কোম্পানি ল ছাড়াও, ফ্যাক্টরি অ্যাক্ট, বোনাস অ্যাক্ট, পেমেন্ট অফ ওয়েজেস অ্যাক্ট, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট, এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স অ্যাক্ট, সব অ্যাক্টের ফলো করে কোম্পানি কাজ করছে কিনা তার জন্য কি অডিট হয়ে থাকে? সেক্রেটারিয়াল অডিট। স্যার এটা কারা করে? হুম? এটা কারা করেছে? সেক্রেটারিয়াল অডিট করে থাকে চার্টার্ড কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড কোম্পানি সেক্রেটারি। সেটা গভর্নমেন্টের অডিটের ক্ষেত্রে, গভর্নমেন্ট অডিটের হেড হচ্ছে কন্ট্রোলার অ্যান্ড জেনারেল অফ ইন্ডিয়া। তুমি কনস্টিটিউশনে এই ওয়ার্ডটা পাবে, Controller and auditor general। কনস্টিটিউশনে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে একটা ওয়ার্ড পাবে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো সে হচ্ছে গভর্নমেন্ট অডিটের হেড। আর আমরা যেটা এখানে ক্লাসিফিকেশন দেখালাম এটা হচ্ছে নন গভর্নমেন্ট সেক্টরের, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে অডিট অনেক রকমের হয়ে থাকে। কস্টের অডিট মানে তুমি বলছো যে আমার প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করতে 50 টাকা খরচা হয়েছে, ঠিক আছে। সাপোজ ম্যানুফ্যাকচারিং সেক্টর কি আছে? ম্যানুফ্যাকচারিং সেক্টর হিন্দুস্তান ইউনিলিভার রয়েছে, ম্যানুফ্যাকচার করে কনজিউমার গুডস। তো ওকে দেখাতে হবে যে তোমার প্রোডাক্টের কত খরচা হয়েছে বানাতে, প্রোডাক্ট বানাতে। তো গভর্নমেন্টের কাছে সাবমিট করতে হয় রিপোর্ট। আর অডিট করে কস্ট অ্যাকাউন্টেন্ট। অডিট অফ ফাইন্যান্সিয়াল ম্যাটার যেটা, এটা করে থাকে সিএ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করে থাকে অডিট অফ ফাইন্যান্সিয়াল ম্যাটার্স। তাহলে কোন অডিট বেশি হবে বলো তো? মানে অডিট অফ ফাইন্যান্সিয়াল ম্যাটার, এই অডিটটাই বেশি হবে। তোমার কস্ট অডিট ওটা লিমিটেড থাকবে, কারণ যে বিজনেসে ম্যানুফ্যাকচার হবে তাদেরই অডিট হবে, যে বিজনেসে ম্যানুফ্যাকচারিং নেই তার অডিট হবে না, বুঝতে পারলে। ট্যাক্স অডিট এখানেও সিএ করে থাকে, জিএসটি অডিট সিএ করে থাকে, প্লাস সিএমএ কস্ট অ্যাকাউন্টেন্ট আর কি। সেক্রেটারিয়াল অডিট সিএস করে থাকে কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড কোম্পানি সেক্রেটারি। আর এখানেও অডিট অফ প্রপার্টরি কনসার্ন বা অডিট অফ পার্টনারশিপ ফার্ম করে থাকে সিএ। তাহলে সিএর জায়গা বেশি রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, এখানে রয়েছে, সব জায়গাতেই রয়েছে। তাহলে ইনকাম বেশি কার হবে? শুনে থাকবে সেই জন্য সি, সেই জন্য সিএস তো শোনো না, শুনেছো মাঝে মধ্যে শুনেছো। আচ্ছা এরপরে এসে যাও ইন্স্যুরেন্স। তো জানো ইন্স্যুরেন্স কি কারণে করা হতে পারে বিজনেসে? ইন্স্যুরেন্স প্রোডাক্ট যদি দোকানে আগুন লেগে গেল। মানে লসটা কমানো কার উপরে হতে পারে? অন স্টক, ইন্স্যুরেন্স অন স্টক, ইন্স্যুরেন্স অন অ্যাসেট প্রপার্টিজ, ঠিক আছে। নর্মালি যেটা হয়ে থাকে ইন্স্যুরেন্স অন স্টকই হয়ে থাকে, ওটা করানো হয়ে থাকে। এবার ইন্স্যুরেন্স অন মেশিনারি হতে পারে। সাপোজ তুমি ব্যাংক থেকে লোন নিয়েছো, লোন নিয়ে মেশিনারি কিনেছো, তো ওই ব্যাংক বলবে কি ওতে ইন্স্যুরেন্স করাতে হবে, না তো লোন নিয়ে দেবো না, ঠিক আছে। তোমরা শুনে থাকবে যে ব্যাংক থেকে লোন নেওয়া যায়, সিসি লোন নেওয়া যায়, তো সেক্ষেত্রে স্টকের উপরে লোনটা দেওয়া হয়। তো সেক্ষেত্রে স্টকের উপরেও তোমাকে ইন্স্যুরেন্স করতে হয়। ব্যাংক বলবে স্টকের উপরে ইন্স্যুরেন্স করো, তুমি তো স্টক দেখাচ্ছ 1 কোটি টাকার আর লোন নিচ্ছ 75,000, 75 লাখ, 75 লাখ তোমাকে দেওয়া হচ্ছে। তুমি দেখিয়েছো 1 কোটি টাকার স্টক আছে আর 75 লাখ তোমাকে লোন দেওয়া হয়েছে। কমই লোন দেওয়া হবে, স্টক যত বেশি থাকবে পুরোটাই কি তুমি লোন পাবে? যেমন তুমি যদি 5 কোটির প্রপার্টি দেখাও, তোমাকে ধরো 2.5 কোটি লোন দিল, সেই রকম তুমি স্টক দেখিয়েছো 1 কোটি, তোমাকে 75 লাখ লোন দেওয়া হলো।
তো তোমাকে তুমি যে 1 কোটি স্টক দেখিয়েছো এর উপরে ইন্স্যুরেন্স করাও, কারণ কালকে ধরো আগুন লেগে গেল, তুমি তো স্টক দেখিয়ে নিয়েছো, বা চুরি হয়ে গেল, তো আমি কি করে টাকা পাবো? তুমি তো বলবে আমার তো লস হয়ে গেছে, কি করে দেব? ঠিক আছে, ইন্স্যুরেন্স করাতে হবে স্টকের উপরে, তাহলে এই এই হচ্ছে সেই ইন্স্যুরেন্স। পার্সোনাল উপর যেটা হয় হুম লাইফ লাইফ ইন্স্যুরেন্স বিজনেসে আবার লাইফ কিসের? এখানে যখনই ইন্স্যুরেন্স দেখবে তখনই তোমার জেনারেল ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স দু রকমের হয়, জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স। জেনারেলের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের, রয়েছে তোমার মেরিন ইন্স্যুরেন্স, তোমার ভেসেল ডুবে গেলে যেটা আর কি, তারপর ফায়ার ইন্স্যুরেন্স, আগুন লেগে গেলে। তার মানে এখানে যখন ইন্স্যুরেন্স দেখবে জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স নয়। বিজনেসের কার লাইফ? বিজনেসে কি লাইফ আছে কারোর? এবার ওখানে হতে পারে কি, কোম্পানির ক্ষেত্রে হতে পারে কি কিম্যান ইন্স্যুরেন্স। কিম্যান ইন্স্যুরেন্স শুনে থাকবে, কিম্যান ইন্স্যুরেন্স কি মানে কি? কে ই ওয়াই, কে ই ওয়াই, এখানে মেন। কোম্পানির ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কোম্পানির ক্ষেত্রে ইম্পর্টেন্ট পার্সন কি আছে? চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছে, চিফ ফাইন্যান্স অফিসার রয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর রয়েছে, এমডি। তো তার লাইফের উপরে ইন্স্যুরেন্স কোম্পানি করাতে পারে, তার লাইফের উপরে ইন্স্যুরেন্স কোম্পানি করাতে পারে। তখন অনলি ইন্স্যুরেন্স লেখা থাকবে না, তখন বলবে কিম্যান ইন্স্যুরেন্স। তখন সেটা লাইফ ইন্স্যুরেন্স, কিন্তু সেটা কোম্পানির খরচা। সেটা কার উপরে করা হচ্ছে? কোম্পানি কার লাইফের উপরে করছে? এমডির লাইফের উপরে, চিফ এক্সিকিউটিভ অফিসারের লাইফের উপরে, তাকি কোম্পানি ছেড়ে সে না যায়। তুমি যদি বেশি বেনিফিট দাও সে থাকবে, না তো অন্য কোম্পানিতে চলে যাবে। তো কোম্পানি তার কি ম্যানেজারিয়াল পার্সনকে রিটেন করার জন্য, যাতে না চলে যায়, সেই জন্য কি ম্যান ইন্স্যুরেন্স করিয়ে থাকে। তো দুটোই তোমার বিজনেসের খরচা। এরপরে এসে যাও ট্রাভেলিং এক্সপেন্স, এক্সপেন্স, ইন্টারেস্ট পেড অন লোন, টেলিগ্রাম, স্যালারিজ, স্যালারিজ ইনকাম। তুমি কোন সেন্সে ইনকাম বললে? কোন সেন্সে ইনকাম বললে? এখানে যতক্ষণ তুমি ভাববে যে বিজনেসের হয়ে কাজ করছো, বিজনেসের দিক থেকে দেখো, নিজের দিক থেকে নয় যে আমি স্যালারি ইনকাম করবো। তুমি স্যালারি পেয়েছো সেই সেন্সেই বলেছো। তোমাকে বুঝতে হবে যে আমি এখন অ্যাকাউন্টেন্টের পজিশনে বসে আছি, এই যে খরচাগুলো দেখতে পাচ্ছি এটা বিজনেসের খরচা আর বিজনেসের ইনকাম। তাহলে দেখো কি হবে, স্যালারি এমপ্লয়িকে দেয় বিজনেস, সেজন্য এক্সপেন্স। ইন্টারেস্ট রেট এক্সপেন্স, কমিশন রিসিভ ইনকাম। ট্রেড এক্সপেন্স তো মেনশনই আছে। আচ্ছা এরপরে ট্রু ফলস বলো। ফলস, এ স্যালারি, ইনভেস্টমেন্ট, স্যালারি আছে, স্যালারি। আচ্ছা ট্রু ফলস, ঠিক আছে। ইনভেস্টমেন্ট ফলস, ক্যাসেট ব্যাংক ফলস, মেশিনারি ফলস, রেন্ট পেড ফলস, ট্রু, ট্রু, ফলস, পারচেজ ফলস। কমপ্লিট। স্যার ওইটা লোন টেকেন ফ্রম সূর্য, মানে সূর্যের কাছ থেকে আমি লোন নিয়েছি, ওটা তো অ্যাসেট হবে, আমি লোনটা নিয়েছি। অব্লিগেশন টু পে। মানে আমি করবো কিছুই, মানে এর মধ্যে চলে গেছে অ্যাকাউন্টিং এর তো টেকনিক্যাল ডেফিনেশন দেখেছো, আগের দিন যে টেকনিক্যাল ডেফিনেশন ছিল ওখানে কি লেখা ছিল? অ্যাকাউন্টিং ইজ প্রসেস অফ রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, প্রেজেন্টিং ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু দ্য স্টেক হোল্ডার। এটা ছিল, এটা হচ্ছে টেকনিক্যাল ডেফিনেশন। লেমেন্স ল্যাঙ্গুয়েজ বা কমন ম্যানস ল্যাঙ্গুয়েজে আমি কি বলতে পারি? আর্ট অফ প্রেজেন্টেশন, আর্ট অফ প্রেজেন্টেশন।
তো এখানে তোমার একটা এক্সাম্পল রয়েছে, দেখো বইতেই রয়েছে কি তুমি ফাদারের কাছ থেকে কত নিয়েছো, 2000। এবার সেটা খরচা করেছো কি পারপাসে খরচা করেছো, কোনো জায়গায় একটা বেড়াতে গিয়েছো, কোথায় ঘুরতে গিয়েছো, কোথায় রয়েছে কিছু বলা আছে? দীঘা দীঘা কোথায় দেখতে পেলে? দীঘাটা তো মনে হয় ঘুরতে যায়। One morning you woke up to find out that standing beside bedside smiling at you. It's a happy birthday. আচ্ছা, তোমাকে হ্যাপি বার্থডেতে কত দিয়ে দিয়েছে? 2000। তারপরে তুমি কি করেছো, বার্থডের ইমোশনে তুমি কি কি খরচা করেছো? এখানে বলেছে যে তুমি টিউশন থেকে চলে গেছো মাল্টিপ্লেক্সে, অটো রিক্সা নিয়েছো, মাল্টিপ্লেক্সে গিয়েছো, 50 টাকা কাকে দিয়েছো, অটো ড্রাইভারকে দিয়েছো, মুভির টিকিট কিনেছো 500 টাকা, তারপরে ফ্রেন্ডের সাথে লাঞ্চ করেছো, লাঞ্চের বিল কত আছে? 1000। আর অটো ড্রাইভারকে আবার পেমেন্ট করেছো 80 টাকা। যাওয়ার সময় টিউশন থেকে ডাইরেক্ট ঘর ঢুকে ঠিক। এরপরে বলছে যে তুমি তোমার ফাদারের কাছ থেকে যে 2000 নিলে, তাহলে এখানে তোমার স্টেক হোল্ডার কে হলো? ফাদার। তোমাকে দিতে হবে, বলতে হবে যে 2000 টাকা কি পারপাসে খরচা করেছো, ড্রিঙ্ক করেছো না অন্য কিছু করেছো, সেটা দেখাতে হবে। তো এই নিচে তার প্রেজেন্টেশন রয়েছে, 2000 পেমেন্ট হয়েছে অটো রিক্সা, অটো ফেয়ার, মুভি টিকিটস, রেস্টুরেন্ট বিলস, অটো ফেয়ার, সারপ্লাস, মানে এত টাকা তোমার হ্যান্ডে রয়েছে এখন, ইন হ্যান্ড, এটা হ্যান্ডে রয়েছে। তাহলে তুমি এটা প্রেজেন্ট করলে, কি প্রেজেন্ট করলে, কি রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস বা অ্যাকাউন্টস, কিসের? অফ বার্থডে পার্টি। অ্যাকাউন্টস প্রেজেন্ট করলে বার্থডে পার্টি। তাহলে এটাই হচ্ছে অ্যাকাউন্টিং। তুমি কত ভালোভাবে প্রেজেন্ট করছো, সেটাই হচ্ছে অ্যাকাউন্টিং, তোমার স্টেক হোল্ডার। এখানে তোমার 3-4টে ট্রানজেকশন রয়েছে, বিজনেসে অনেক ট্রানজেকশন হচ্ছে, ডে টু ডে ট্রানজেকশন হচ্ছে। তো সেই ট্রানজেকশনকে তুমি ফাইনালি কিভাবে প্রেজেন্ট করবে, সেখান থেকে রেজাল্ট বের করবে। এখানে রেজাল্ট কি? এখানে রেজাল্ট হচ্ছে তোমার কত সারপ্লাস আছে, যেটা তুমি তোমার ফাদারকে রিটার্ন করবে বা বলবে, সেটাই হচ্ছে এখানে রেজাল্ট। বিজনেসের ক্ষেত্রে রেজাল্ট কি হবে? বিজনেসের প্রফিট আর লস। তো সেটা তোমাকে জানাতে হবে যে কোম্পানির ক্ষেত্রে কোম্পানি কাকে জানাবে, যে তার শেয়ার হোল্ডারকে জানাবে যে আমরা এবছর এত প্রফিট করেছি। তো তোমরা এজিএম শুনে থাকবে, এজিএম দেখেছো, শুনেছো? কে এজিএম এ গিয়েছো? অ্যানুয়াল জেনারেল মিটিং। অ্যানুয়াল জেনারেল মিটিং কোম্পানির এজিএম এ, কোম্পানির যে এমডি, চেয়ারম্যান, সে কি বলবে যে আমরা এবছর এত প্রফিট করেছি, আমাদের বিজনেস মডেল রয়েছে, এরপরে আমরা এর পরের বছর এই প্রজেক্ট প্ল্যানিং করছি, এটা করতে চলেছি, এরকম বলবে। তো সেখানে প্রফিটের কথাও মেনশন থাকবে, সেলের কথাও মেনশন থাকবে, যে তো any member can attend this meeting, annual general meeting. If you are a shareholder, then you are member, so you can attend meeting. কোনো পার্সন ধরুন আমি নামে 2-3টে শেয়ার কিনে রেখেছি, হ্যাঁ, যেতে পারো, শেয়ার তো, শেয়ার হোল্ডার। দেখো তুমি এখন নতুন আছে বলে তুমি ইন্টারেস্টেড রয়েছো কি যাওয়ার জন্য। যারা শেয়ারে ইনভেস্ট করে তারা যেতে চায় না, তারা বলে গিয়ে কি হবে, আমার কি ইনকাম হবে নাকি, শুনে কি হবে, যা হওয়ার তো হয়ে গেছে। তো ওয়েবসাইটে তো রেজাল্ট বেরিয়ে গেছে। এক্সপিরিয়েন্স তো তার মানে তুমি যখন বড় হলে দেখতে পাচ্ছ সিট তো অনেক রয়েছে কিন্তু খালি পড়ে থাকে। আচ্ছা, এজিএম এর তাহলে তোমাকে আমি দেখাতে চাইবো এজিএম এর কোনো
রয়েছে কি নেই? করোনা তাহলে সবাই জুম মিটিং এই যাতে হচ্ছে আর কি। মিটিংটা না মিটিংটা তো হয় কিন্তু যখন মিটিং দিতে হ্যাঁ সেই মিটিংটা তো গেলে সেই লেভেলে সেই লেভেলে আমাদের টার্গেট এটাই ছিল মিটিংটা মানে দিতে হবে। 30 টাকাতে 3 টা কিনে দৌড় মারবো ডিনারে মানে দেওয়ালে বিক্রি করে नहीं है अनुमान নিয়ে যাবে যাওয়ার ইচ্ছা আছে ওটা তো পাবো কম সে কম মজা করা Thinking of cracking a data scientist role at a top tech company? Well, the research data says that it your permission, I would like to take them as read. Our business performance and financial success since the last AGM have exceeded our expectations despite the pandemic. But I shall come to that later in my address. What has given me far greater happiness than our business performance is Reliance's humanitarian efforts during these exceedingly difficult times. I feel both proud and humbled to share with you that throughout the COVID crisis, our Reliance family has risen to the occasion with বাজে দাঁড়ায় স্যার এর জন্য আমাদের রিচার্জ কমে সিরিয়াসলি না তবুও আগে তো আরো প্যাকেজের দাম ছিল 1 জিবি কিনতে গেলে 600-700 টাকা দিতে হতো কোথায় गरीबों का मसीहा তাহলে চ্যাপ্টার 1 শেষ হয়ে গেল। আর কিছু আছে কি? রেভিনিউটা রেভিনিউ আগে ইউটিউব চ্যানেলে 10 বার লাভ করে দেখো, রেভিনিউ তোমার শুধুমাত্র ইউজ হবে সেলটাকেই রেভিনিউ বলা হবে। রেভিনিউ মানে বুঝতে হবে সেলের কথাই বলছি। রেভিনিউ মিন্স পুরো সেল হ্যাঁ, পুরো সেল। সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস সেল করে যেটা এসেছে, মানে সার্ভিস প্রোভাইড করে যেটা এসেছে, পুরো সেলকে বলা হবে রেভিনিউ। গভর্নমেন্টের ক্ষেত্রে রেভিনিউ কি হবে? গভর্নমেন্টের ক্ষেত্রে রেভিনিউ ওয়ার্ড ইউজ হয় ট্যাক্স। ইনকাম মানে তাতে রেভিনিউ থাকবে, আদার ইনকামও থাকবে। ধরো ইন্টারেস্ট ইনকাম রয়েছে, ডিসকাউন্ট রিসিভ রয়েছে, ডিসকাউন্ট পেয়েছো, বা ডিভিডেন্ড ইনকাম রয়েছে, সেগুলো সবই ইনকামের মধ্যে থাকবে, কিন্তু সেটাকে রেভিনিউ বলা হবে না। রেভিনিউ সেটাকেই বলা হবে শুধুমাত্র সেল করে যেটা এসেছে, সেল অফ সার্ভিস, সেল অফ গুডস, সেটাকেই রেভিনিউ বলা হবে। কিন্তু ইনকামের মধ্যে তোমার আদার ইনকামও ঢুকে যাবে। সেল অফ সার্ভিস তো থাকছেই, সেল অফ গুডস তো থাকছেই, ইন্টারেস্ট ইনকামও এসে যাবে, ইন্টারেস্ট যেটা পাচ্ছ সেটাও ইনকামে এসে যাবে। স্যার বলছিলাম গভর্নমেন্ট যে পার্ক সার্ভিস দিচ্ছে ওগুলো তো গভর্নমেন্টই কি সার্ভিস দিচ্ছে? পার্ক চার্জ করলে ইনকাম হবে, চার্জ করলে ইনকাম হবে। সাইকেলের আলাদা সাইকেলের আলাদা থেকে বানানোর কাজ গ্রুপে যারা কাজ করে তারা কি সেটাই হচ্ছে কথা এত খারাপ কি হতে পারে? মুখের উপরে গোপ আছে আচ্ছা, এরপরে এসে যাও চ্যাপ্টার 2।
কিছু কনসেপ্ট রয়েছে। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট কি বলছে? ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বলছে অ্যাকাউন্টিং এ কতগুলো কনসেপ্ট রয়েছে, তার মধ্যে আমি প্রথম ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বলছি। আচ্ছা, কোনটা অলরেডি হয়ে গেছে বলো তো? সেপারেট এন্টিটি কনসেপ্ট, এটা আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি। সেপারেট এন্টিটি কনসেপ্ট হচ্ছে মালিক ও তার বিজনেস আলাদা। মালিক যখন কোনো, ওনারও তার বিজনেস আলাদা। মালিক যখন বিজনেসে কোনো কিছু নিয়ে আসবে, অ্যাসেট হতে পারে, গুডস হতে পারে, যাই নিয়ে আসুক না কেন, বিজনেস তার নামে লিখে রাখবে। আর মালিক যখন নিয়ে যাবে তখনও বিজনেস লিখে রাখবে, তার নামে লিখে রাখবে। এটাই হচ্ছে সেপারেট এন্টিটি কনসেপ্ট। এরপরে তাহলে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট দেখে নাও। ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট কি বলছে? ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট বলছে যে স্টেক হোল্ডারের কাছে যেটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল মানে হচ্ছে কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়ালের মানে শুধুমাত্র এই র ম্যাটেরিয়াল নয়, ম্যাটেরিয়াল মিনস হেয়ার ইম্পর্টেন্ট। এখানে বলছে যে স্টেক হোল্ডারের কাছে যে ইনফরমেশনটা ম্যাটেরিয়াল ইম্পর্টেন্ট, সেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। যেটা আনইম্পর্টেন্ট সেটা না প্রেজেন্ট করলেও চলবে। সাপোজ এখানে আমি একটা এক্সাম্পল দেবো যে তোমার অফিসের ক্যালকুলেটর রয়েছে, অফিসের বিল্ডিংও রয়েছে, এখানে কোনটা ম্যাটেরিয়াল, ক্যালকুলেটর না বিল্ডিং? বিল্ডিং। তাহলে তুমি যখন ফাইন্যান্সিয়াল পজিশন প্রেজেন্ট করছো, ফাইন্যান্সিয়াল পজিশন বা ফাইন্যান্সিয়াল কন্ডিশন তুমি যখন প্রেজেন্ট করছো তোমার স্টেক হোল্ডারকে, তখন অ্যাসেটে কি দেখাবে, কোনটা দেখাতে চাইবে, ক্যালকুলেটর না বিল্ডিং? বিল্ডিং। তাহলে এখানে ম্যাটেরিয়াল কোনটা হলো? বিল্ডিং হলো। ওটাই বলছি ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। যখন তুমি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন তুমি তোমার স্টেক হোল্ডারকে প্রেজেন্ট করবে, তখন যে ইনফরমেশন ম্যাটেরিয়াল, যে ইনফরমেশন তার ডিসিশনকে ইম্প্যাক্ট করতে পারে, তার ডিসিশন কি হতে পারে, যে ওই কোম্পানিতে ইনভেস্ট করব কি করব না। সাপ্লায়ারের ক্ষেত্রে কি ডিসিশন হতে পারে, যে ওকে আমি সাপ্লাই করব কি করব না, গুড সাপ্লাই করব কি করব না, ও টাকা দিতে পারবে কি পারবে না। তাহলে যে ইনফরমেশন স্টেক হোল্ডারের ডিসিশনকে এফেক্ট করবে, সেই ইনফরমেশন আমাকে প্রেজেন্ট করতে হবে আমার ফাইন্যান্সিয়াল পজিশনে, ফাইন্যান্সিয়াল কন্ডিশনে। তো ওটাই বলেছে ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। আচ্ছা, রিড করে একবার দেখে নেবো এখানে কি লেখা রয়েছে ওয়ার্ডিংস। দিস concept of materiality is a threshold for recognition of transaction in accounting process. In accounting sense, an item is only recorded, একটা আইটেমকে তখনই রেকর্ড করা হবে when it is considered to be useful, এটা ইউজফুল যখন, and important to the user, to the user, to the user of financial statement। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইউজারের কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে বলে রাখি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট মানে তোমার যে স্টেটমেন্ট থেকে তুমি বিজনেসের রেজাল্ট দেখাচ্ছ, আর যে স্টেটমেন্ট থেকে তুমি বিজনেসের অ্যাসেট লায়াবিলিটি দেখাচ্ছ, সেটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে তোমার কি কি এসে থাকে? ব্যালেন্স শিট এসে থাকে। ব্যালেন্স শিট শুনে থাকবে, ব্যালেন্স শিট কেউ শুনেছো? ব্যালেন্স শিটে কি থাকে? অ্যাসেট থাকে বিজনেসের, আর লায়াবিলিটি থাকে। আর বিজনেসের রেজাল্ট কোথা থেকে পাওয়া যায়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে বিজনেসের কি পাবে? রেজাল্ট। আইটিআর তো ইনকাম ট্যাক্স রিটার্নে, সেটা এখানে কোনো। তাহলে সেই সমস্ত আইটেম আমাদের রেকর্ড করতে হবে যেটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যারা ইউজার রয়েছে তার কাছে ইম্পর্টেন্ট, তার কাছে ম্যাটেরিয়াল, তার ডিসিশনকে এফেক্ট করবে, ওটাই বলে গেল। এক্সাম্পলে দেখে নাও। ফর এক্সাম্পল, এ ব্র্যান্ড নিউ পেন অ্যান্ড এ কার, বোথ আর অ্যাসেটস অফ দ্য বিজনেস ইউনিট। দুটোই বিজনেসের কাছে অ্যাসেট। একটা ব্র্যান্ড নিউ পেন কিনে নিয়ে আসছে,
আর একটা কার নিয়ে এসেছে, দুটোই অ্যাসেট। এনি টাইম দ্য পেন অ্যান্ড কার ইজ ইউজড, পার্ট অফ দ্য অ্যাসেট ইজ ইউজড আপ। যখনই পেন ইউজ হচ্ছে বা কার ইউজ হচ্ছে তখন অ্যাসেট ইউজ হচ্ছে বিজনেসের। অলদো পেন স্টিল ইজ ইন ইউজ অ্যাট দ্য ইয়ার এন্ড, যদিও তোমার পেনটা বছরের শেষে রয়েছে, ইটস অরিজিনাল কস্ট ইজ সো ইনসিগনিফিকেন্ট, এর কস্টটা এতটাই ইনসিগনিফিকেন্ট দ্যাট ইট উড বি ওয়েস্ট অফ টাইম টু ভ্যালু দ্যাট। তুমি যদি সেটাকে দেখাও যে আমার 3 টাকার পেন আছে, সেটা যদি দেখাও, কাকে দেখাও? যারা তোমার ওই ব্যালেন্স শিট ইউজ করবে, যারা তোমার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখবে, ব্যালেন্স শিট প্রফিট অ্যান্ড লস দেখবে, তাদের কাছে যদি প্রেজেন্ট করো যে আমার 5 টাকার পেন আছে, সেটা কি হবে? ওয়েস্ট অফ টাইম হবে, এটা বলে গেলাম। তো সেটা করা যাবে না। ইনস্টেড এর জায়গায় কি করতে হবে? রিটেন আপ করতে হবে টু রেভিনিউ। এর জায়গায় তুমি কি করবে? ওই পেনটাকে এক্সপেন্স হিসাবে দেখাবে। রিটেন আপ মানে এক্সপেন্স হিসাবে দেখিয়ে দেবে। তাহলে তুমি তোমার পেনকে স্টেশনারি এক্সপেন্স হিসাবে দেখাবে, খরচা হয়ে গেছে। কোনো আর তুমি পেনকে অ্যাসেট হিসাবে দেখাবে না। 5 টাকার পেন, সেটা আবার কি অ্যাসেট? তুমি সেটাকে এক্সপেন্স হিসাবে দেখাবে। কি অ্যাসেট? হোয়াট এক্সপেন্স? স্টেশনারি এক্সপেন্স। স্টেশনারি অফিস রিলেটেড এক্সপেন্স ছোটখাটো, সেগুলো হবে স্টেশনারি এক্সপেন্স। যেমন প্রিন্টিং এর পেপার নিয়ে এসেছো, যেমন যেমন এডুকেশনাল ইনস্টিটিউশনে কি হবে? ডাস্টার, মার্কার, তারপর অ্যাটেন্ডেন্স শিট, এগুলো কি হবে? স্টেশনারি এক্সপেন্স। যদিও তোমার বছরের শেষে পেনটা রয়েছে, তুমি কি দেখাবে ব্যালেন্স শিটে অ্যাসেট হিসাবে? দেখানো যাবে না। ওটাই বলে গেল ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। তাহলে তুমি তোমার বিজনেসের ব্যালেন্স শিটে, মানে যেখানে অ্যাসেট লায়াবিলিটি দেখাচ্ছ, সেখানে তুমি তোমার বিল্ডিংকে দেখাবে, প্ল্যান্ট মেশিনারিকে দেখাবে, ফার্নিচারকে দেখাবে, যার ভ্যালু অনেক বেশি। তাহলে যেখানে ইনভেস্টর দেখতে চাইছে যে এর কত অ্যাসেট রয়েছে যার ভ্যালু অনেক বেশি, সেগুলোই দেখাবে, তাই বলে। এরপরের কনসেপ্টে এসে যাব। তাহলে বুঝতে পেরেছো ম্যাটেরিয়ালিটি কনসেপ্ট। মানি মেজারমেন্ট কনসেপ্ট। আচ্ছা, মানি মেজারমেন্ট কনসেপ্ট বলে রাখি। মানি মেজারমেন্ট কনসেপ্ট যে আমরা সেগুলোকেই রেকর্ড করব যেগুলো মানিতে মেজার করা যাবে। মানিতে সেই সমস্ত ইভেন্ট আমরা রেকর্ড করব যেগুলো মানিতে মেজার করা যাবে। আর আমরা তো রেকর্ড করব কোন দেশের কারেন্সিতে রেকর্ড করব? যেই দেশে তোমার বিজনেস রয়েছে, যে দেশে তোমার বিজনেস রয়েছে সেই দেশের কারেন্সিতে তুমি মেজার করবে, ঠিক আছে? তাহলে সাপোজ একটা এমপ্লয়ি রয়েছে, একজন এমপ্লয়ি রয়েছে যে কি অর্গানাইজেশনের প্রতি অনেক লয়াল, অর্গানাইজেশনকে সে ভালোবাসে, অনেক বেশি কাজ করে, টাইম দেয়। তার এই যে লয়্যালটি, সেটা কি মেজার করা যাবে? 5 টাকার লয়্যালটি, 10 টাকার লয়্যালটি, 1 লাখ টাকার লয়্যালটি। লয়্যালটি মানে বোঝো কি বোঝো না? ঠিক। তো সেটা কি মেজার করা যাবে মানিতে? তো সেটা রেকর্ড হবে না। তাহলে মানিতে মেজার করা যাবে যেটা, সেটাই রেকর্ড হবে। আর যখন তুমি রেকর্ড করবে, কোন দেশের কারেন্সিতে রেকর্ড করবে? যে দেশে বিজনেস আছে। তাহলে ইন্ডিয়াতে তোমার বিজনেস, তুমি ইন্ডিয়ান রুপিতে প্রেজেন্ট করবে। তুমি যখন প্রেজেন্ট করছো আমার টোটাল অ্যাসেট, টোটাল লায়াবিলিটি রয়েছে, তো আমার সারা বছরে খরচা এত, সারা বছরে ইনকাম এত, তখন ইন্ডিয়ান রুপিতে প্রেজেন্ট করতে হবে। আর সেগুলোই প্রেজেন্ট হবে যেগুলো মানিতে মেজার করা যাবে, ঠিক আছে? এটাই বলেছি, একবার রিড করে দেখে নেব কি বলেছে। This concept assumes that for accounting purpose, business enterprise and its owner are to, না এটা তো separate entity, money measurement concept. This concept assumes that all business transactions must be in terms of money, that is in the currency of the country. কোন দেশের কারেন্সিতে? Indian rupee. In our country, such transactions are in terms of
রুপি। এখানে এক্সাম্পল রয়েছে, তাহলে সেল অফ গুডস, ধরো 4 লাখ টাকা সেল করেছো, র ম্যাটেরিয়াল কিনেছো 2 লাখ টাকা, রেন্ট পে করেছো 25,000, এগুলো সব মানিতে মেজার করা যাচ্ছে, মানিতে মেজার করা যাচ্ছে, তো রেকর্ড করতে হবে যত টাকা কিনেছো, যত টাকা পে করেছো। তারপরে বলেছে দেখো কোনটা মানিতে মেজার করা যাচ্ছে না। সিনসিয়ারিটি মানিতে মেজার করা যায়? তার 2 লাখ টাকা সিনসিয়ারিটি। লয়্যালটি, অনেস্টি, অনেস্টি, এগুলো সব মেজার করা যাবে কি মানিতে? তো তাহলে তুমি রেকর্ডও করতে পারবে না যে 2 লাখ টাকার অনেস্টি রয়েছে, 2 লাখ টাকার লয়্যালটি রয়েছে, ঠিক আছে। এরপর এসে যাও গোয়িং কনসার্ন কনসেপ্ট। গোয়িং কনসার্ন কনসেপ্ট কি বলছে বলো? গোয়িং কনসার্ন কনসেপ্ট বলছে বিজনেস চলতে থাকবে, সেই হিসাবে তোমাকে অ্যাকাউন্টিং করে যেতে হবে, অ্যাকাউন্টস মেনটেন করে যেতে হবে। বিজনেস চলতে থাকবে সেই হিসাবে তুমি অ্যাকাউন্টস মেনটেন করে যাবে, সেখানে কোনো পসিবিলিটি নেই, মানে তুমি এটা ধরে কাজ করবে না যে পরের বছরই বন্ধ হয়ে যাবে, তুমি এটা ধরে কাজ করবে না যে পরের বছরই বন্ধ হয়ে যাবে, তোমাকে এটা ধরে কাজ করতে হবে, এটা অ্যাজিউম করে নিতে হবে যে বিজনেস চলতে থাকবে। তোমার মাইন্ডে কি থাকবে, কি বিজনেস চলতে থাকবে, সেই হিসাবে তোমাকে অ্যাকাউন্টিং করে যেতে হবে। তুমি এটা মাথায় রাখবে না কি পরের বছর বিজনেস বন্ধ হয়ে যাবে। তুমি যখনই দেখা যাবে কি পরের বছরই বিজনেস বন্ধ হয়ে যাবে, এমন সিচুয়েশন আসতে পারে কি পরের বছরই বিজনেস বন্ধ হয়ে যাবে, তাহলে তুমি তোমার অ্যাসেটকে কস্টে দেখাবে না, যত টাকায় কিনেছিলে তত টাকায় দেখাবে না, তুমি কিভাবে দেখাবে? অ্যাসেটকে দেখাবে যে ওই অ্যাসেটটা সেল হয়ে গেলে তুমি কত টাকা পাবে। সাপোজ আজকে একটা বিল্ডিং কোনো অর্গানাইজেশনের রয়েছে, সেটা বানানো হয়েছে 50 লাখ টাকা, তাহলে তোমার যদি নর্মালি কি হবে যে তুমি তোমার অ্যাসেট অলওয়েজ 50 লাখই দেখাবে। সাপোজ বিল্ডিং এর কথা ছেড়ে দিলাম, ল্যান্ডের কথায় আসো, তুমি 50 লাখে কিনেছে, কোনো কোম্পানি কিনেছে 50 লাখে, তো ওই কোম্পানি কি করবে 50 লাখ দেখাবে প্রত্যেক বছর যে আমার 50 লাখের বিল্ডিং রয়েছে, 50 লাখের বিল্ডিং রয়েছে, 50 লাখের বিল্ডিং রয়েছে, ল্যান্ড বা বিল্ডিং যাই হোক 50 লাখ, তো এভাবে দেখাতে থাকবে। কিন্তু যখনই তার কোনো একটা সিচুয়েশনের ফলে বিজনেস বন্ধ হয়ে যাবে, তারা ডিসাইডও করে নিয়েছে যে সামনের বছর বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু সেটা আর 50 লাখে দেখানো হবে না, সেটা দেখানো হবে যত টাকা সেল করে পাওয়া যেতে পারে, নেট রিয়েলাইজেবল ভ্যালুতে, যে কত টাকা আসতে পারে সেল করলে। এতদিন কেন 50-এ দেখিয়ে আসছিল না? বিজনেস চলতে থাকবে বলে, বিজনেস চলছে চলছে, তাহলে যত কষ্টে কিনেছিল সেই কষ্টেই দেখাচ্ছে। কিন্তু যখনই সে ডিসাইড করে নিল কি পরের বছরই বন্ধ হয়ে যাবে, আজকে 31 তারিখ 31 মার্চ সাপোজ, তো পরের বছরই বন্ধ হয়ে যাবে, তাহলে আমি আজকের ডেটে মানে বছরের শেষে, এই বছরের শেষে 31 মার্চে যখন আমি ব্যালেন্স শিট বানাচ্ছি, ব্যালেন্স শিট বলতে যেখানে আমি অ্যাসেট দেখাচ্ছি আর লায়াবিলিটি দেখাচ্ছি, তখন আমি আমার অ্যাসেটকে কিন্তু ওই 50 লাখে দেখাবো না, তখন আমি দেখাবো যে সামনের বছর সেল করলে কত আসতে পারে, হতে পারে 60 লাখ আসতে পারে, হতে পারে 80 লাখ আসতে পারে, সেই ভ্যালুতেই দেখাবো। তাহলে গোয়িং কনসার্ন কনসেপ্ট কি বলছে যে যখন তুমি অ্যাকাউন্টিং করছো তোমাকে ধরেই নিতে হবে বিজনেস চলতে থাকবে, আর সেই হিসাবেই অ্যাকাউন্টিং করে যেতে হবে। বুঝতে পারলে? এখানে কিছু এক্সাম্পল রয়েছে। আচ্ছা এখানে কি সেন্টেন্স লেখা রয়েছে দেখে না, এখানে লেখা রয়েছে যে দিস কনসেপ্ট স্টেটস দ্যাট বিজনেস ফার্ম
will continue to carry on its business for indefinite period of time. Business indefinite period of time এর জন্য চলতে থাকবে, এর কোনো লাইফ নেই, ঠিক আছে, চলতেই থাকবে। এভরি বিজনেস এন্টিটি হ্যাজ কন্টিনিউটি অফ লাইফ, এর বিজনেস চলতেই থাকবে, কন্টিনিউটি রয়েছে। ইট উইল নট বি ডিজলভ ইন দ্য নিয়ার ফিউচার, নিয়ার ফিউচারে বন্ধ হবে না। দিস ইজ ইম্পর্ট্যান্ট অ্যাজামশন অফ অ্যাকাউন্টিং, এটা তোমার ইম্পর্ট্যান্ট অ্যাজামশন, ধরেই নিচ্ছ তুমি অ্যাজামশন। না তো তুমি কি বলবে যে আজকে তো বিল্ডিং 50-এ কিনেছি, কালকে তো ওখানে তো পরের বছর তো দাম তো 60 হয়ে গেছে, তাহলে তুমি তোমার অ্যাসেটকে 60-এ দেখানো শুরু করবে, কিন্তু ওটা তো করা যাবে না, কারণ তোমার তো বিজনেস চলছে। তুমি যখন ডিসাইড করলে আমার বন্ধ হয়ে যাবে পরের বছরই, তখন তুমি 60-এ দেখাবে, কিন্তু এখন তো চলছে। তো গোয়িং কনসার্ন কনসেপ্ট মাথায় রাখতে হবে, যে বলেছে বিজনেস চলতে থাকবে, সেই হিসাবে তোমাকে অ্যাকাউন্টিং করে যেতে হবে। ইট প্রোভাইডস এ বেসিস, এটা একটা বেসিস প্রোভাইড করছে কি জন্য? শোয়িং দ্য ভ্যালু অফ অ্যাসেট, কত টাকা তুমি দেখাবে তোমার অ্যাসেট, তার একটা বেসিস প্রোভাইড করছে ইন দ্য ব্যালেন্স শিট। এখানে এক্সাম্পল একটা রয়েছে, প্ল্যান্ট মেশিনারি কত দিয়ে পারচেজ হয়েছে? 1 লাখ। প্ল্যান্ট মেশিনারি লাইফ রয়েছে, একটা মেশিনের তো লাইফ আছে, যে সবসময় চলতে থাকবে না, খারাপ হয়ে যাবে, সেটা খারাপ হয়ে যাবে, কিন্তু লাইফ কত আছে? 10 অ্যাজিউম করেছে। According to this concept, every year some amount will be shown as expense, balance as asset. তাহলে 10 লাখ টাকার 1 লাখ টাকার প্ল্যান্ট মেশিনারি 10 বছর যদি চলে, তাহলে প্রত্যেক বছরে কত করে খরচা হচ্ছে, লস হচ্ছে? 10,000 করে। তাহলে 10,000 করে এক্সপেন্স দেখাবে, আর বাকি থাকলো কত? 90 ফার্স্ট ইয়ারে। আবার পরের বছরে 10,000, আবার অ্যাসেটের ভ্যালু থাকবে কত? 80। আবার পরের বছরে 10,000 এক্সপেন্স, অ্যাসেটের ভ্যালু কত থাকলো? 70। এইরকম করে 10 বছর চলতে থাকবে, 10 বছর পরে নীল হয়ে যাবে অ্যাসেটের ভ্যালু, ঠিক আছে। তাহলে আমি যে 70,000 দেখাচ্ছি অ্যাসেটের ভ্যালু আছে, অ্যাসেটের ভ্যালু এখনো 60 আছে, অ্যাসেটের ভ্যালু এখনো 50 আছে, অ্যাসেটের ভ্যালু এখনো 40 আছে, কেন? আমি ধরে নিচ্ছি আমার বিজনেস চলতে থাকবে। আমি যদি ধরে নিতাম কি পরের বছরই তো বন্ধ হয়ে যাবে, তাহলে আমি ওটা 60-এ কেন দেখাবো? আমি দেখবো যে 60-এর প্রোডাক্টটা, মানে 60-এর যে মেশিনারিটা, সেটা কতই সেল হয়ে যাবে, তাতে দেখাবো যে আমার এত টাকার মেশিন রয়েছে। যেহেতু গোয়িং কনসার্ন কনসেপ্ট অ্যাজিউম করে নেওয়া হয়েছে, ধরেই নেওয়া হয়েছে বিজনেস চলতে থাকবে, তাহলে তার যে অ্যাকচুয়াল ভ্যালু তাতেই আমি দেখাবো, বুঝতে পারলে? ওটাই বলে গেল। টাইম কোথায় হয়েছে? আচ্ছা, তোমাদের যাওয়ার টাইম হয়ে গেছে, ঠিক আছে। আজকে তাহলে গোয়িং কনসার্ন কনসেপ্ট পর্যন্ত থাকলো, নেক্সট ডেতে তারপরে চালু করবো। এখনো কিন্তু অ্যাকাউন্টিং এর মেন পোর্শনে আসেনি। অ্যাকাউন্টিং এর মেন পোর্শন হচ্ছে অ্যাকাউন্টস ডেবিট করা, ক্রেডিট করা, ট্রানজেকশন রেকর্ড করা, যেটা সেগুলো হচ্ছে মেন পোর্শন, এগুলো হচ্ছে থিওরি পোর্শন, মেন পোর্শনে এখন আসেনি।